আমাকে কেন আপনারা এত অবহেলা করেন? আমার কি পড়ালেখার প্রয়োজন নেই? আমার কি বড় কোনো স্বপ্ন ইচ্ছে নেই? আপনারা কেন আমাকে পড়ালেখা করাচ্ছেন না? তোর লেখাপড়া করে কোনো লাভ নেই। তার চাইতে তুই খেতে খামারে গিয়ে কাজ কর, এতে অনেক বেশি টাকা ইনকাম হবে। তোকে 10 থেকে 15 বছর পড়ালেখা করিয়ে আমরা অযথা টাকা নষ্ট করতে পারবো না। 10 থেকে 15 বছর আমাকে পড়ালেখা করাতে হবে না। জাস্ট এসএসসি পাস করি, এরপর আমি আমার নিজের পড়ালেখার খরচ নিজে জোগাড় করতে পারবো। ততদিন অবধি আমাকে পড়ালেখা করান আপনারা, প্লিজ। আমি আপনাদের দুইটা পায়ে পড়তেছি। যদি বলিস তোকে আর 2টা দিন পড়ানোর জন্য, তবুও আমরা তোকে পড়ালেখা করাবো না। যদি কাজ করতে মন চায় তাহলে খেতে খামারে গিয়ে কাজ কর, আর না করতে মন চাইলে বাড়ি থেকে বের হয়ে যা। এই বলে মিন্টুর আম্মু চলে আসলো নিচে। এদিকে মিন্টু তার রুমে বসে কান্না করছে। তার অনেক দিনের ইচ্ছা ছিল সে অনেক বড়ভাবে লেখাপড়া করে, কিন্তু তার বাবা মা তার স্বপ্নটা পূর্ণ করতে পারল না, আর পূর্ণ করাবেই না। এমন সময় মিন্টুর রুমে প্রবেশ করলো তার চাচাতো বোন মাছুমা। মিন্টুর পাশে এসে বসে বলতে লাগলো, মিন্টু, তুই এইখানে থাকলে তোর স্বপ্ন পূর্ণ কখনো করতে পারবি না। তোর একটা কাজ করতে হবে, তুই এই বাড়ি থেকে পালিয়ে যা। পালিয়ে গিয়ে এরপর তুই তোর স্বপ্ন পূর্ণ কর। তোর জন্য কেউ মায়া করে না। তোর কষ্ট হয় নাকি হয় না, তোর কেউ খেয়ালই রাখে না। তুই তো সবসময় নিজেই দেখিস, অসুস্থ হলে তো কেউ তোকে সেবাও করে না। নিজেই সব কিছু নিজেই করতে হয়। এর চাইতে ভালো তুই এইখান থেকে পালিয়ে গিয়ে তুই তোর স্বপ্ন পূর্ণ কর। আমি কোথায় যাব? আমি তো এই গ্রাম ছাড়া অন্য কোনো জায়গায় কখনো যাইনি। আর গেলেও ওইখানে গিয়ে কীভাবে থাকবো? কোথায় থাকবো? পড়ালেখার খরচ কীভাবে জোগাবো? এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুই তোর পড়ালেখা করছো, নিশ্চয়ই কোনো না কোনোভাবেই জোগাড় করতে পারবি। আর চলাচলের খরচ হয়ে যাবে, তবুও তুই এইখান থেকে চলে যা। আমি আর তোকে এইভাবে কতদিন এসে দেখবো? আশেপাশের মানুষ কত কিছু বলে আমাকে, আমি সব কিছু সহ্য করে থাকি, কিন্তু কিচ্ছু বলতে পারি না। তোর ছোট বোন আছে, তোর ছোট বোনও তো পারে তোকে সাহায্য করতে, বল, কিন্তু সেও তো তোকে সাহায্য করে না। তাহলে তুই এই বাড়িতে কার ভরসায় থাকবি বল তো আমাকে? কিন্তু আমি যাবোটা কোথায়? আর কীভাবে যাব? আমার কাছে তো টাকা পয়সা একদম নেই। তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছিস কেন? আমি দেখি আব্বুর কাছ থেকে কিছু টাকা নিতে পারি কিনা। নিতে পারলে তোকে অবশ্যই দিব। চলো এখন স্কুলে যাই। স্যার তোকে ডেকেছে, বলেছে যে আজকে তোকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আজকে না গেলে তোর নাম কাটা পড়ে যাবে। এই বলে মাসুমা মিন্টুকে নিয়ে চলে আসলো স্কুলে। মিন্টু ক্লাস 10-এ পড়ে। দুজন হাঁটতে হাঁটতে স্কুলে আসতেই মাসুমা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এখন ক্লাসে যাচ্ছি রে, তুইও ক্লাসে আয়। একসাথে দুজনে ক্লাসের ভেতরে গেলে জানিসই তো সবাই কি মনে করে। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, তুই যা তাহলে, আমি আসতেছি। মাসুমা ক্লাসরুমে চলে যেতেই মিন্টু কিছুক্ষণ পর চলে আসলো ক্লাসরুমে। একবার পেছনের শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর বেল দিতেই ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো সুলতান স্যার। পেছনের দিকে তাকাতেই দেখতে পেল মিন্টু মাথা নিচু করে বসে আছে। এটা দেখে সুলতান স্যার চলে আসলো মিন্টুর কাছে। মিন্টুকে উদ্দেশ্য করে সুলতান স্যার বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি এইভাবে মাথা নিচু করে শুয়ে আছো কেন? আমি যে ক্লাসরুমে এসেছি তুমি কি আমাকে দেখো নাই? সরি স্যার, আসলে আমি একটু একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম তো, তাই আর কি এতটা খেয়াল করি নাই আপনি যে ক্লাসরুমে প্রবেশ করেছেন। ও আচ্ছা, ক্লাস শেষ করে তুমি আমার সাথে আমার কেবিনে আসবে, জরুরি কথা আছে তোমার সাথে। ঠিক আছে স্যার। সুলতান স্যার ক্লাস শেষ করে মিন্টুকে নিয়ে চলে আসলো তার কেবিনে। একটা চেয়ার টেনে মিন্টুকে বসিয়ে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি কয়েকদিন ধরে স্কুলে আসছো না কেন? এইভাবে পড়ালেখা করলে চলবে নাকি? এভাবে যদি স্কুল বন্ধ করো তাহলে পরীক্ষায় ফেল করবে। তুমি খুব ভালো স্টুডেন্ট, এটার জন্য আমি তোমাকে কিছু বলি না। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আসলে স্যার, বাড়ি থেকে কেউ চাইতেছে না আমি পড়ালেখা করি,
এটার জন্য একটু মন খারাপ, তাই আর কি আমি স্কুলে আসতেছি না। ও আচ্ছা, আমি বিকেলে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে জিজ্ঞেস করবো না তাদের কি সমস্যা, তারা কেন পড়ালেখা করাবে না তোমাকে। স্যার, ওনারা চাইতেছে যে আমি খেতে খামারে কাজ করে ওনাদেরকে টাকা এনে দিই, কিন্তু আমার অনেক বড় স্বপ্ন আমি ভালো একটা জব করব এবং নিজে একটা প্রতিষ্ঠান করব যেখানে আমার হয়ে কাজ করবে হাজারো হাজারো মানুষ। কিন্তু স্যার, এখন আমার মনে হচ্ছে আমার স্বপ্ন আর পূর্ণ হবে না। অবশ্যই পূর্ণ হবে মিন্টু, তোমার স্বপ্ন আমি যতটুকু পারি পূর্ণ করব। আমার ছেলে নেই তো কি হয়েছে, আমি তো তোমাকে সবসময় আমার ছেলেই মনে করতাম আর এখনো মনে করি। আমি বিকেলবেলা তোমাদের বাসায় যাব, পরে বিকেলে কি করা যাবে আমি তোমাকে জানিয়ে দেব। তুমি এখন গিয়ে ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তার ক্লাসরুমে। ক্লাস শেষ করে বিকেল 4টেই বাসায় চলে আসলো। বাড়িতে আসতেই মিন্টুর আম্মু মিন্টুর চুল টেনে ধরে বলতে লাগলো, কিরে, তোকে না বারণ করেছিলাম যে তুই স্কুলে যাবি না, তাহলে কেন স্কুলে গিয়েছিস? নিশ্চয়ই মাসুমা তোকে নিয়ে গেছে। মাসুমা আমাকে নিয়ে যায় নাই, আমি নিজেই গিয়েছি, জরুরি দরকার ছিল এটার জন্য। আর আমার মাথার চুল ছাড়েন, খুব ব্যথা করতেছি। ব্যথা করুক, তোকে বলেছিলাম না তুই কোথাও যেতে পারবি না, তাহলে তুই গেলি কেন? আমার কথার অবাধ্য হলি কেন? আজকে তোকে কিছু না করলে তুই শোধরাবি না। এই বলে মাটির চুলার জ্বলন্ত আগুনের কাঠের টুকরো দিয়ে মিন্টুর পিঠে সজোরে বাড়ি মারল। এইদিকে মিন্টু ওইখানে দাঁড়িয়ে না থাকতে পেরে দৌড়ে চলে আসলো পুকুর পাড়ে। পুকুরে ঝাঁপ দিয়ে বেশ কিছুক্ষণ তার পিঠ ভিজিয়ে নিল। ওপরে উঠে আসতেই মিন্টুর পিঠে অনেক জ্বালাপোড়া করতেছে। সে দেখতে পাচ্ছে না কতটুকু জায়গা পড়েছে। হঠাৎ সুলতান স্যার মিন্টুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিজা শরীর নিয়ে বাসায় যাও, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো, আমি আসছি। স্যার, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার মতো আমার সাধ্য আর নেই। যদি সাধ্য থাকতো তাহলে অবশ্যই গিয়ে খাওয়া দাওয়া করতাম। এই দেখেন আমার পিঠের অবস্থা। সুলতান স্যার মিন্টুর পিঠের দিকে তাকাতেই দেখতে পেল বেশ খানিকটা জায়গায় পুড়ে গেছে। এটা দেখে সুলতান স্যার অবাক হয়ে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমার এরকম অবস্থা কে করেছে? বেশ খানিকটা জায়গা পুড়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার জ্বলাপোড়া করছে। আমার সাথে আসো আমাদের বাসায়, আমি তোমার পিঠে মলম লাগিয়ে দিই, না হলে জায়গাটা ফোসকা পড়ে যাবে। থাক স্যার, আর কিছু করতে হবে না। কাল থেকে আমি আর স্কুলে যাব না, আমি খেতে খামারে কাজ করব। তবুও এত অত্যাচার আমি সহ্য করতে পারবো না। প্লিজ স্যার, আমাকে মাফ করবেন। মিন্টু, তুমি এসব বলতে পারো না, তোমার মুখে এইসব কথা মানায় না। আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমার সকল স্বপ্ন পূরণ করব। চলো তুমি আমার সাথে তোমার বাসায়, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলছি আমি। সুলতান স্যার মিন্টুকে নিয়ে চলে আসলো মিন্টুদের বাসায়। মিন্টুর সাথে সুলতান স্যারকে দেখে মিন্টুর আম্মু স্যারকে সালাম দিয়ে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ আমাদের বাসায় এসেছেন, কিছু বলবেন নাকি? আর মিন্টুকে আপনি কোথায় পেয়েছেন? আমি মিন্টুকে যেখানেই পাই না কেন, তার আগে আমার প্রশ্নের উত্তর দেন। আপনি মিন্টুর শরীরে এইভাবে আঘাত করেছেন কেন? সে কি আপনার ছেলে ছিল? আর যদি ছেলে নাই হয় তাহলে বাড়ি থেকে বের করে দেন, এইভাবে আঘাত করতে পারেন না আপনারা। সরি স্যার, আর কখনো এরকম হবে না আমাদের দ্বারা। মিন্টু, তুই রুমে যা, গিয়ে কাপড় পাল্টে নে। আর স্যার, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। আমার জন্য চা বানিয়ে আনার কোনো দরকার নেই। আর আপনারা নাকি মিন্টুকে লেখাপড়া করাবেন? স্যার, গ্রামের মানুষ এত পড়ালেখা করে কি করবে? তার জন্যই তাকে বলেছিলাম যে খেতে খামারে গিয়ে কাজ করার জন্য। আর আমাদের এত টাকা পয়সা নেই যে পড়ালেখা করাবো তাকে। এত টাকা পয়সা নেই মানে? এই জায়গার সম্পত্তি সবকিছুই মিন্টুর নামে লেখা, তার দাদা তো তার নামেই লিখে গেছে। তাহলে আপনারা কেন তাকে পড়াবেন না? নাকি তার কাছ থেকে সকল জায়গা সম্পত্তি আপনি লিখে নিয়েছেন, এটার জন্য তাকে অবহেলা করছেন? সুলতান স্যারের কথা শুনে মিন্টুর আম্মু চুপ করে রইল। সুলতান স্যার আবারও মিন্টুর আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি, আপনারা সকল জায়গা সম্পত্তি মিন্টুর কাছ থেকে লিখে নিয়েছেন,
এটার জন্যই তাকে অবহেলা করছেন। মিন্টু, এই মিন্টু, তুই তোর ব্যাগপত্র রেডি করে নিয়ে আয় আমার সঙ্গে। স্যার, আমি কোথাও যাব না। আমি এই বাড়িতে থাকতে চাই কাল থেকে। আর আমি স্কুলও যাব না। মাঠে ঘাটে কাজ করে টাকা রোজগার করব। এটাই আমার কাজ হবে এখন থেকে। সুলতান স্যার মিন্টুকে অনেক রিকোয়েস্ট করার পরও মিন্টু আসলো না। সুলতান স্যার চলে গেল তার বাসায়। এইদিকে মিন্টু তার রুমে বসে আছে। এমন সময় তার রুমের ভেতরে প্রবেশ করলো তার আম্মু আর তার আব্বু। মিন্টুর সামনে দাঁড়িয়ে তার আম্মু বলতে লাগলো, তুই নিশ্চয়ই ওই সুলতান স্যারকে সব কিছু বলছিস, তাই না? যদি তুই নাই বলতি তাহলে তো উনি কিছুই জানতো না। আজকে রাতে রেডি থাকিস, যে কোনো সময় তোকে আমরা মেরে ফেলবো। মিন্টু একবার তার আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো আর মনে মনে বলতে লাগলো, পরিবারে যদি এইরকম মা বাবা থাকে তাহলে আর কি লাগবে। দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন। আমাকে হয়তো আমার অধিকার নেই, কিন্তু আমার ছোট বোনটাকে অধিকার দিয়েন। এসব বলছে মিন্টু মনে মনে। এদিকে মিন্টুর আব্বু আম্মু চলে আসলো তাদের রুমে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে তার ব্যাগপত্র গুছাতে লাগলো। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তার ব্যাগের ভিতরে সবার আগে ভরে নিল। রাত প্রায় 12:30। মিন্টু আস্তে আস্তে করে তার ব্যাগপত্র নিয়ে বাইরে বের হয়ে আসলো। তার ছোট বোনের রুমের দিকে তাকাতেই দেখতে পেল জানালাটা খোলা। মিন্টু তার ছোট বোনের রুমের জানালার কাছে এসে একবার রুকিয়ে দিয়ে দেখে তার ছোট বোনটা ঘুমিয়ে আছে। মিন্টুর ছোট বোনের বয়স 12 বছর। মিন্টুর জন্য অনেক কান্না করে, কিন্তু তার আব্বু আম্মুর মুখে কিছু বলতে পারে না। মিন্টু চলে আসলো বাড়ির বাইরে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাবে, কি করবে, এসব কোনো কিছুই চিন্তা করতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর মিন্টু হাঁটতে হাঁটতে চলে আসলো মেন রাস্তায়। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে মিন্টু। আশেপাশে তাকিয়ে দেখে চারিদিকে অন্ধকার, কিন্তু কোনো গাড়ির আসার নাম নেই। মিন্টু আরো 1 কিলোমিটার পথ হেঁটে চলে আসলো একটা টিকিট কাউন্টারে। মিন্টু টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় টিকিট কাউন্টার একজন লোক বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এত রাতে কোথা থেকে এসেছেন, তাও আবার হেঁটে হেঁটে? আর কোথায় যাবেন আপনি? মিন্টু তার প্রশ্নের কোনো উত্তর দিতেছে না দেখে টিকিট কাউন্টারের লোকটা আবারও মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি কি কথা বলতে পারেন না নাকি? কথা বলতে না পারলে ইশারা দিয়ে বোঝান, আমি তো বুঝতে পারছি না কোথায় যাবেন। লোকটার কথা শেষ হতেই মিন্টু বলতে লাগলো, ভাই, আমি ঢাকায় যাব। আপনাদের এইখানে কি এখন কোনো বাস পাওয়া যাবে নাকি সকাল হলে বাস আসবে? আপনি এখানে বসেন, আর আধা ঘন্টা পর একটা বাস আসবে, ওটা দিয়েই আপনি যেতে পারেন। আর বাসের টিকিট মূল্য 350 টাকা। মিন্টু তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র 420 টাকা আছে। ওইখান থেকে 350 টাকা টিকিট কাউন্টারে দিয়ে টিকিট কেটে নিল। অন্যদিকে মিন্টুর আম্মু চলে আসলো মিন্টুর রুমের সামনে। দরজাটা খুলতে যাবে, কিন্তু খুলতে পারছে না। বেশ কিছুক্ষণ চেষ্টার পর মিন্টুর রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখতে পেল মিন্টু নেই। তার জামা কাপড় যেভাবে রাখা আছে ওইভাবেই আছে। মিন্টুর আম্মু মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, ছেলেটা কোথায় গিয়েছে? নিশ্চয়ই ওয়াশরুমে গেছে। আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি, এরপর সে আসলে তাকে এই বিষটা খাইয়ে দিব। এই ভেবে মিন্টুর আম্মু বেশ কিছুক্ষণ বসে রইল। তবু মিন্টুর আসার কোনো নাম নেই। এইভাবে প্রায় 30 মিনিট বসে থাকার পর মিন্টুর আম্মু চলে আসলো বাইরে। এসে দেখে ওয়াশরুমের দরজা খোলা। আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো সে কোথায় গেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। এটা দেখে মিন্টুর আম্মু চলে আসলো তাদের রুমে। মিন্টুর আব্বুকে ডাকতে ডাকতে বলতে লাগলো, মিন্টুর আব্বু, মিন্টু কোথায় যেন চলে গেছে, তাকে তো খুঁজে পাচ্ছি না। তাকে আশেপাশে খুঁজেছি, কিন্তু পাই নাই। পাবে কি করে? হয়তো সে চলে গিয়েছে বাড়ি ছেড়ে। খুশি হয়েছে তো এবার? এখন সুখে শান্তিতে থাকো। এই বলে মিন্টুর আব্বু উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে গেল। এদিকে মিন্টুর আম্মু অনেকটা খুশি হয়েছে মিন্টু চলে যাওয়ার কারণে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মিন্টু সকাল 10টায় ঢাকায় এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে শত শত গাড়ি চলাচল করছে। মিন্টু এক সাইডে দাঁড়িয়ে ভাবতে লাগলো
সে কোথায় যাবে কি করবে। এইসব ভাবতে ভাবতে মিন্টু তার মনে মনে বলতে লাগলো, খুব ক্ষুধা লাগছে, হাতেও তো মাত্র 70 টাকা আছে। এই 70 টাকা দিয়ে খাবার খাবো নাকি কোথাও যাব বুঝে উঠতে পারছি না। এইসব ভাবতে ভাবতে মিন্টু হাঁটতে হাঁটতে চলে আসলো কিছুটা দূরে। ছোট একটা খাবার দোকানে এসে দোকানদারকে বলতে লাগলো, চাচা, 70 টাকার মধ্যে আমাকে কিছু খাবার দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ডিম, মাছ আর ভাত নিয়ে আসতেছি। আর তুমি ঢাকা শহরে নতুন এসেছো নাকি? হ্যাঁ, আমি ঢাকা শহরে নতুন এসেছি, এই প্রথম আসলাম, আগে কখনো আসা হয় নাই। দোকানদার মিন্টুকে খাবার দিয়ে দিতে মিন্টু খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে চলে আসলো বাইরে। আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু সে কোথায় যাবে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মিন্টু দেখতে পেল সামনে একটা স্কুল ক্লাস চলছে। মিন্টু চলে আসলো স্কুলের সামনে, দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চাচা, আমি এই স্কুলে ভর্তি হতে চাই, আমাকে কি ভিতরে ঢুকতে দেওয়া যাবে? ঢুকতে তো দেওয়া যাবে, কিন্তু তোমার গার্ডিয়ান কোথায়? তাদের ছাড়া তো তুমি এই স্কুলে ভর্তি হতে পারবে না। তাদেরকে নিয়ে আসো, তাহলে তোমাকে ভর্তি করাবে। আমার এই দুনিয়াতে আব্বু আম্মু নেই, আমি একাই বড় হয়েছি আমার এক চাচার বাসায় থেকে। উনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি এই ঢাকা শহরে চলে এসেছি। এখন আমাকে যে করেই হোক একটা স্কুলে ভর্তি হতে হবে। প্লিজ আমাকে একটু ভিতরে ঢুকতে দেন, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। মিন্টুর কথা শুনে দারোয়ান মিন্টুকে ভেতরে ঢুকতে দিল। এইদিকে মিন্টু হাঁটতে হাঁটতে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে। স্যারকে উদ্দেশ্য করে মিন্টু বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভিতরে আসো। মিন্টু ভেতরে গিয়ে চেয়ারে বসে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি এই স্কুলে ভর্তি হতে চাই, ক্লাস 10-এ। আমাকে কি ভর্তি করানো যাবে? এখন তো ক্লাস 10-এর কোনো ছাত্রদেরকে ভর্তি করানো যায় না। এখন ভর্তি করলে অনেক সমস্যা হয়, এটার জন্য ভর্তি করানো যাবে না। প্লিজ স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমাকে ভর্তি করান। আমি খুব ভালো ছাত্র, আমি কয়েকদিন ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা ভালো ছাত্র। প্লিজ আমার এই অনুরোধটা রাখেন। দেখো, তুমি যতই ভালো ছাত্র হও না কেন, আমি ভর্তি করাতে পারবো না। এখন ভর্তি করলে অনলাইনে অনেক ঝামেলা হবে, আবারও নতুন করে লিস্ট তৈরি করতে হবে। মিন্টু প্রায় 1 ঘন্টা রিকোয়েস্ট করার পর প্রিন্সিপাল স্যার ভর্তি করাতে রাজি হলো। প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার গার্ডিয়ান নিয়ে আসো, আর তুমি যে স্কুলে লেখাপড়া করেছো ওই স্কুলের ক্লাস টিচারের নাম্বারটা দাও, আমি সকল কিছুর ইনফরমেশন নিয়ে নিতেছি। স্যার, আমার গার্ডিয়ান বলতে এই পৃথিবীতে কেউ নেই, আমি আমার স্যারের নাম্বার দিতেছি, আপনি স্যারের সাথে কথা বলে সকল কিছু ডিটেলস নিয়ে নেন। মিন্টুর কথা শুনে প্রিন্সিপাল স্যার আর কিছু কথা বাড়ালো না। সুলতান স্যারের নাম্বার দিতেই সুলতান স্যার প্রিন্সিপাল স্যারের সাথে সকল কিছু শেয়ার করলো। শেয়ার করার পর প্রিন্সিপাল স্যার মিন্টুকে ভর্তি করিয়ে দিল আর বলতে লাগলো, মিন্টু, তোমার সুলতান স্যার আমাকে সব কিছু শেয়ার করেছে, সো আমি সব কিছুই বুঝতে পারছি। তোমাকে আমি হোস্টেলের একটা রুম ফ্রি করে দিতেছি, ওইখানে থেকে তুমি ফ্রিতে থাকতে পারবে। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার সিদ্ধান্ত নিতে হবে, কারণ এখানে আমি কিছুই করতে পারবো না। আর স্কুলের বেতন সব কিছু ফ্রি করে দিলাম, শুধু জাস্ট পরীক্ষার ফি দিতে হবে। ঠিক আছে স্যার, আমার এতটুকুতেই চলবে। তবে স্যার, আমার তো বই নেই, আমাকে বই দিলে খুবই ভালো হতো, আর আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে আরও বেশি ভালো হবে। আচ্ছা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে ক্লাসরুমে নিয়ে যাইতেছি, সবার সাথে পরিচয় করিয়ে দিতেছি। প্রিন্সিপাল স্যারের সাথে মিন্টু চলে আসলো ক্লাসরুমে। দুজন ভেতরে ঢুকে পড়ল। প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। প্রিন্সিপাল স্যার তার ক্লাস টিচারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আবুল স্যার, এই ছেলেটা আজকে আমাদের স্কুলে ভর্তি হয়েছে নতুন। আপনি এই ছেলেটার সাথে পরিচয় হয়ে নিন, ছেলেটা পড়ালেখায় খুবই ভালো, আর ছেলেটাকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আর মিন্টু, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবে। এখন তাহলে তুমি পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ো। ঠিক আছে স্যার। মিন্টু সবার পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর আবুল স্যার মিন্টুকে প্রশ্ন করতে
মিন্টু সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিল। সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতেই স্যার খুশি হয়ে তার ক্লাস শেষ করে চলে গেল। প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে প্রবেশ করে আবুল স্যার প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, নতুন যে ছেলেটাকে এনেছেন ওই ছেলেটা তো মাশাআল্লাহ পড়ালেখায় খুবই ভালো, তাকে সব কিছু ফ্রি করে দিন। হ্যাঁ, সব কিছু ফ্রি করে দিয়েছি, তবে খাওয়া দাওয়া আর পরীক্ষার ফ্রি এটা শুধু বাকি রেখেছি। বলেছি যে এটা যে ম্যানেজ করার জন্য, সে ম্যানেজ করে নিবে এটা। ও আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার। বিকেল 4টে স্কুল ছুটি হয়ে যেতেই মিন্টু সবার সাথে চলে আসলো হোটেলে। একটা রুমের ভেতরে প্রবেশ করতেই রুমের সহপাঠীরা বলতে লাগলো, মিন্টু, তুমি আমাদের রুমেই থাকো, এখন সবাই মিলে ফ্রেশ হয়ে নেই, এরপর মিন্টুর ব্যাপারে সব কিছু জানবো। সবাই ফ্রেশ হয়ে বসে রইল। এদিকে মিন্টু নাদিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা নাদিম, এই ঢাকা শহরে এমন কোনো চাকরি আছে যে পড়ালেখার পাশাপাশি করা যাবে? আমার কাজের খুবই প্রয়োজন, আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে? কেন, তুমি কাজ করবে কেন? তোমার পরিবারের লোকজন কি করবে? তোমার পড়ালেখার খরচ দিবে না নাকি? আমার পরিবারে কেউ নেই, এর জন্য আমার নিজের খরচ নিজে জোগাতে হবে। আমি তো জানি না এখানে পড়ালেখার পাশাপাশি কি কাজ করা যায়, তবে বাইরে গিয়ে দেখতে হবে। আর তুমি কি এমন কাজ করবে? তোমাকে কে কাজ দিবে এই বয়সে? আমি তো রাস্তাঘাটে অনেক দেখেছি যে অনেক ছেলেরা কাজ করতেছে আমার মতো বয়সে। যদি দরকার পড়ে আমি রিক্সা চালাবো, তবুও আমার খরচ চালাতে হবে। আচ্ছা, এটা পরে দেখা যাবে, এখন চলো সবাই একটু বাইরে বার হই। এই বলে সবাই বাইরে চলে আসলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও সবাই চলে আসলো হোস্টেলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু চলে আসলো বাইরে। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় মিন্টু দেখতে পেল একটা রিক্সার গ্যারেজ। এটা দেখে মিন্টু চলে আসলো রিক্সার গ্যারেজের সামনে। গ্যারেজ মালিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, এইখানে কি ভাড়া চালিত রিক্সা পাওয়া যাবে? হ্যাঁ, রিক্সা তো পাওয়া যাবে, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করতেছো কেন? তুমি রিক্সা চালাও নাকি? হ্যাঁ, আমি প্রতিদিন রিক্সা চালাবো, আমাকে কি একটা রিক্সা ভাড়া দেওয়া যাবে? হ্যাঁ, ভাড়া দেওয়া যাবে, তবে প্রতিদিন আমাকে 150 টাকা করে দিতে হবে। যদি 150 টাকা করে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা রিক্সা ভাড়া দেবো। ভোর 5টা থেকে রাত 12টা অবধি চালাতে পারবে। ঠিক আছে, আমি 150 টাকা দিতে রাজি আছি, তবে আমার একটা কথা রাখতে হবে। আমি ভোর 5টা থেকে সকাল 9টা অবধি গাড়ি চালাবো, এরপর আমি স্কুলে যাব। স্কুল থেকে বিকেল 4টায় এসে ফ্রেশ হয়ে আবারও চলে আসবো রিক্সা চালাতে 5টায়। আবারও রিক্সা নিয়ে বের হব রাত 12টায়। রিক্সা জমা দিয়ে আপনার টাকা দিয়ে চলে যাব। যদি মানতে রাজি থাকেন তাহলে বলেন। আচ্ছা, তুমি যেহেতু লেখাপড়ার পাশাপাশি একটা কাজ করতে চাও, তাহলে তোমার জন্য আমি 100 টাকা রাখবো। তুমি না হয় আমাকে 100 টাকা দিও, আর বাকি যে সময় থাকবে ওইটুকু সময় অন্যজন চালাবে। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমি আজকে চলে যাই, কাল থেকে আমি প্রতিদিন রিক্সা চালাবো। ঠিক আছে, যাও তাহলে। মিন্টু চলে আসলো আবার কলেজ হোস্টেলের ভিতরে। তার রুমে গিয়ে পড়ার জন্য বসে পড়ল। সবাই মিলে পড়ছে, এমন সময় ফরিদ বলতে লাগলো, কিরে মিন্টু, কাজ পেয়েছিস নাকি? হ্যাঁ, ছোটোখাটো একটা কাজ পেয়েছি, এটা দিয়ে আমার পড়ালেখার খরচটা চালিয়ে নিতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চল। ফরিদ এবং বাকি সবাই পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোর 5টা মিন্টু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আসলো বাইরে। ফ্রেশ হয়ে রিক্সার গ্যারেজে এসে রিক্সাটা নিয়ে চালাতে লাগলো। ব্যাটারি চালিত রিক্সা হওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে না মিন্টুর। বেশ কিছুক্ষণ পর একটা ভাড়া পেয়ে গেল মিন্টু। রিক্সা চালাতে চালাতে প্রায় 9টা বেজে গেছে। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে মিন্টুর রিক্সায় উঠে পড়ল। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, এই স্কুলে তাড়াতাড়ি চলো, ক্লাস শুরু হয়ে যাবে আর 25 মিনিট বাকি আছে। ঠিক আছে আপু, যাইতেছি। মিন্টু একবারও পেছনে ফিরে তাকালো না, দেখলো না মেয়েটাকে। মেয়েটা হচ্ছে মিন্টুর ক্লাসমেট। বেশ কিছুক্ষণ পর মিন্টু মেয়েটাকে নিয়ে চলে আসলো স্কুলের সামনে। মেয়েটা ভাড়া দিতে যাবে এমন সময় মিন্টুর দিকে চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেও মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি তো আমাদের এই স্কুলে নতুন ভর্তি হয়েছো, তাও আবার আমাদের ক্লাসে, কিন্তু তুমি রিক্সা চালাচ্ছ কেন?
তোমার পরিবার কি তোমাকে টাকা দেয় না? আমার পরিবার বলতে কেউ নেই, তাই নিজের খরচ নিজে জোগাড় করতে হয়। আর আপু তাড়াতাড়ি ভাড়াটা দেন, আমার আবার রিক্সাটা জমা দিয়ে এরপর স্কুলে আসতে হবে। নিঝুম ভাড়াটা দিয়ে দিতেই মিন্টু তাড়াতাড়ি করে চলে গেল গ্যারেজে। রিক্সাটা জমা দিয়ে আবারও চলে আসলো হোস্টেলে। স্কুলের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো স্কুলে। ক্লাসরুমে ঢোকার আগে ক্যান্টিন থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি খেয়ে নিল। মিন্টু ক্লাসরুমে ঢুকে যাবে এমন সময় নিঝুমের মুখের কথা শুনতে পেল। চলুন শুনে আসি কি বলছে। এই শ্রাবণী, হোসেনা আঁখি, জানিস আমাদের স্কুলে নতুন একটা ছেলে ভর্তি হয়েছে না? ছেলেটা রিক্সা চালায়, তার নাকি পরিবার নেই। আজকে সকালে ওই রিক্সায় আমি এসেছি স্কুলে। ও আচ্ছা, কিন্তু ছেলেটাকে দেখে তো মনে হচ্ছিল ছেলেটার পরিবার আছে, কিন্তু এখন তো শুনি উল্টোটা। আচ্ছা যাই হোক, স্যারদের সাথে কথা বলে ছেলেটার সকল কিছু বলবো না ফ্রি করে দেওয়ার জন্য, আর না হয় স্যারদের আমরা টাকা দিয়ে দিব মাস শেষে ছেলেটার কাছ থেকে, যাতে কোনো টাকা না চায়। সবাই এসব কথা বলছে এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো মিন্টু। তাদের দিকে একবার তাকে সোজা চলে গেল একদম পেছনের বেঞ্চে। চুপচাপ একা একা বসে আছে মাথা নিচু করে। বেশ কিছুক্ষণ পর ক্লাসরুমের ভেতরে স্যার আসলো। স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস করানোর সময় বলতে লাগলো, মিন্টু, তুমি একটু ক্লাস শেষ করে আমার সাথে আমার কেবিনে আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে স্যার, ক্লাসটা শেষ হোক, তারপর আমি আপনার সাথে আপনার কেবিনে যাব। আবুল স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস করানো সেই সত্যই মিন্টু আবুল স্যারের সাথে সাথে চলে গেল তার কেবিনে। আবুল স্যার মিন্টুকে চেয়ারে বসতে দিয়ে মিন্টুর উদ্দেশ্যে বলতে লাগলো, মিন্টু, আমি সকালে দেখলাম তুমি রিক্সা চালাচ্ছিলে, হঠাৎ এরকম কাজ করতে গেলে কেন? স্যার, আমি পার্ট টাইম জব পাই নাই, এটার জন্য এই কাজটা নিয়েছি। তবে এই কাজ তো খুবই ভালো, তেমন বেশি কষ্ট না। আর আমি মহাজনকে বলেছি যে ভোর 5টা থেকে 9টা অবধি চালাবো, পরে বিকেল 5টা থেকে রাত 12টা অবধি চালাবো। রাত 12টা অবধি চালালে তুমি পড়তে বসবে কখন? সামনে তো তোমার পরীক্ষা, পড়ালেখা তো সমস্যা হবে। কিছুই হবে না স্যার, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তবুও আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে দেখি তোমার খাবার খরচে আর পরীক্ষার বেতন ফ্রি করে দেওয়া যায় কিনা। থাক স্যার, এইসব ফ্রি করার দরকার নেই, আমি চালিয়ে নিতে পারবো। কয়েকদিন রিক্সা চালালে এমনিতেই আমার হাত খরচ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি এখন গিয়ে ক্লাস করো, আমার কথা তুমি শুনবে না, বুঝতে পেরেছি। মিন্টু ওইখান থেকে সোজা চলে আসলো ক্লাসরুমে। দুপুরে টিফিন দিতেই মিন্টু চলে আসলো ক্যান্টিনে। ভাত আর মাছ নিয়ে খেতে লাগলো। খাওয়ার মাঝখানে নিঝুম এসে মিন্টুর সামনে দাঁড়ালো। এটা দেখে মিন্টু খাওয়া বন্ধ করে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন নাকি আমাকে? হ্যাঁ, কিছু বলার জন্য এসেছি। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করে এরপর বলছি। মিন্টু তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে নিঝুমের সামনে আসতেই নিঝুম বলতে লাগলো, শোনো, কাল থেকে তুমি রিক্সা চালাবে না। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমার সকল কিছু ফ্রি করে দিব, তুমি পড়াশোনা করতে থাকো। সরি আপু, আমি এটা মানতে পারবো না। বাবুল স্যারও এই কথা বলেছে, আমি না করে দিয়েছি। ও আচ্ছা, তুমি আমার কথা শুনবে না তাই না? না, আমি আপনার কথা শুনতে পারবো না, আমার হাত পা আছে, আমি সামান্য এইটুকু খরচ চালাতে পারবো। এই বলেই মিন্টু ওইখান থেকে চলে আসলো তার ক্লাসরুমে। মিন্টুকে দেখে হাসান বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি কোথায় গিয়েছিলে? দুপুরে কি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, মাত্র খাবার খেয়ে আসলাম। আর তোমরা বসে আছো কেন, খাবার খাও নাই? হ্যাঁ, আমরা খেয়েছি। আচ্ছা তুমি এখানে বসো আর আমাকে এই পড়াটা বুঝিয়ে দাও তো, আমি এই পড়াটা বুঝতে পারছি না। মিন্টু পড়াটা বুঝে দিতেই হাসান পড়াটা বুঝে নিল। দেখতে দেখতে বাকি ক্লাস শেষ করে মিন্টু সবার সাথে চলে আসলো হোস্টেলে। ফ্রেশ হয়ে সোজা চলে আসলো গ্যারেজে। গ্যারেজ থেকে রিক্সাটা নিয়ে চালাতে লাগলো। রাত 9টা অবধি চালানোর পর মিন্টু টাকা গুনতেছে, দেখে প্রায় 800 টাকার মতন ইনকাম হয়েছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, বাহ, আজকে তো ভালোই কাজ করেছি। এখন তাহলে হোস্টেলে চলে যাই, আর কাজ করতে হবে না আজকে। এই বলে মিন্টু গ্যারেজে রিক্সাটা জমা দিয়ে চলে আসলো হোস্টেলে। মিন্টুকে দেখিয়ে ফরিদ বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি না বলেছিলে রাত 12টা অবধি রিক্সা চালাবে, তাহলে
এত তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার অল্প টাকা হলেই চলবে। আজকে আমি মোট 920 টাকা ইনকাম করেছি, 100 টাকা জমা দিয়েছি, আর 820 টাকা আমার কাছে রয়েছে, তাই আমি চলে এসেছি। এখন পড়তে বসবো। যাক, আলহামদুলিল্লাহ, তুমি নিজে খেটে খাচ্ছ আর আমরা তো আব্বু আম্মুর টাকায় খাচ্ছি। আচ্ছা, পড়তে বসো সবাই। সবাই পড়তে বসে গেল। রাত 11টা বাজতেই সবাই চলে আসলো খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লো। এদিকে মিন্টু রাত 12টা অবধি তার সবগুলো পড়া কভার করে এরপর ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে মিন্টু আর রিক্সা নিয়ে বের হলো না। সকাল 9টায় হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছে, এমন সময় পেছন থেকে কে যেন মিন্টুকে ডাকতে লাগলো। মিন্টু পেছনে ফিরতেই দেখতে পেল নিঝুম ডাকছে তাকে। মিন্টু দাঁড়িয়ে যেতেই নিঝুম দৌড়ে চলে আসলো মিন্টুর কাছে আর বলতে লাগলো, কি ব্যাপার, আজকে তুমি রিক্সা নিয়ে বের হওনি নাকি? না, সকালবেলা বের হই নাই, বিকেলবেলা বের হব। আর আপনি আমার সাথে এত বেশি কথা বলবেন না। আমার সাথে এত বেশি কথা বললে ক্লাসের মানুষ পরে আপনাকে বাজে মন্তব্য করবে। আমি চাই না আমার কারণে কেউ বাজে মন্তব্য শুনুক। আমাকে কেউ কিছু বলতে পারবে না, সো আমাকে নিয়ে চিন্তা করো না। আচ্ছা চলো, এখন দুইজন একসাথে স্কুলে যাই। এই বলে নিঝুম মিন্টুর পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে আসলো স্কুলে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 1 বছর। মিন্টু পড়ালেখার পাশাপাশি রিক্সা চালিয়ে তার খরচ জোগাড় করছে। রাতে মিন্টু বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, আর তো মাত্র কয়েকটা দিন রয়েছে, এরপর তো আমাদের পরীক্ষা। হাতে যে টাকা আছে এই টাকা দিয়ে তো পরীক্ষার ফি দিয়ে দিতে হবে। এখন কয়েকটা দিন আমাকে খুব ভালো করে রিক্সা চালাতে হবে, না হলে পরে পরীক্ষার সময় আমি খরচ কোথা থেকে দেব? তখন তো রিক্সা চালাতে পারবো না। এইসব ভাবছে মনে মনে মিন্টু। অন্যদিকে নিঝুম খাবার টেবিলে বসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমাদের স্কুলে ওই যে মিন্টু নামের ছেলে আছে না, সে সামনে তো তার পরীক্ষা। তার পরীক্ষার কি ফি কমিয়ে রাখবো? ছেলেটা পড়ালেখার পাশাপাশি রিক্সা চালায়, এরপর নিজের খরচ জোগাড় করে। হ্যাঁ, আমি জানি ছেলেটা রিক্সা চালিয়ে নিজের খরচ জোগাড় করে। সামনের ছেলেটা যদি আরও সাপোর্ট পায় তাহলে অনেক বড় হতে পারে। ছেলেটার মেধাও অনেক ভালো আছে, কাজে কর্মে খুব মনোযোগ। এসব কথা বলতে চায় নিঝুম এবং তার আব্বু। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল আরও 4টি মাস। আজকে পরীক্ষার সকল কিছু ঘোষণা করা হবে। দুপুরে ক্লাস শেষ করে খাবারের জন্য বাইরে আসতেই দেখতে পেল সবাই বোর্ডের দিকে একসাথে জড়ো হয়ে আছে। মিন্টু ভিড় ঠেলে ভেতরে আসতেই দেখতে পেল পরীক্ষার ফি কত টাকা এবং অন্যান্য সকল কিছু এইখানে লেখা আছে। মিন্টু সবকিছু দেখার পর চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ মিন্টু, ভিতরে আসো। কিছু বলবে নাকি? জি স্যার, আমি আমার পরীক্ষার ফি দিয়ে যেতে চাই। আর আমার পরীক্ষার সিট কোন জায়গায় পড়বে যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা আজকে বলা যাচ্ছে না, এটা কালকে আমি সবাইকে জানিয়ে দিব। আর খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, ইনশাল্লাহ তুমি সর্বপ্রথম হবে আমাদের ক্লাস থেকে, তুমি জানি। স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি এটাই চাই। এই বলেই মিন্টু চলে আসলো বাইরে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। ক্লাস ছুটি দিয়ে দিতেই মিন্টু হোস্টেলে এসে ফ্রেশ হয়ে চলে আসলো রিক্সার গ্যারেজে। রিক্সাটা নিয়ে বের হয়ে গেল মিন্টু। রাতে রিক্সা জমা দিয়ে তার মহাজনকে সবকিছু বলে চলে আসলো হোস্টেলে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকালে খাওয়া দাওয়া করে 9টার সময় চলে আসলো স্কুলে। সব কিছু ঠিকঠাক থাকার পর প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের কাদের কাদের পরীক্ষার হল কোথায় করেছে এটা বোর্ড দেওয়া আছে, সবাই দেখে নেবে আর খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আমি চাই আমার স্কুল থেকে সর্বোচ্চ নাম্বার সবাই পাক, যাতে সামনে তাদের ভবিষ্যৎ কিছু করতে পারে। প্রিন্সিপাল স্যার আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলো। এদিকে মিন্টু ক্লাস শেষ করে বোর্ডের সামনে এসে তার পরীক্ষার হল কোথায় পড়েছে সেটা দেখে নিল। বিকালে স্কুল ছুটি দিয়ে দিল। পরের দিন থেকে মিন্টু ঠিকমতো পড়ালেখা করছে এবং তার সহপাঠীদের খুব সাহায্য করছে।
দেখতে দেখতে দীর্ঘ 1 মাসের মধ্যে মিন্টু তার পরীক্ষা শেষ করে ফেলল। পরীক্ষা শেষ করার পর সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে। এদিকে ফরিদ মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আপনারা সবাই চলে যাইতেছেন আর আমি এখানে একা একা থাকবো, এটার জন্য ওই আর কি একটু মন খারাপ। ও আচ্ছা, তুমি চলো আমার সাথে আমাদের বাসায়। না, আপনারা চলে যান, আমি বাইরে একটা হোস্টেলে থেকে যাব, কয়েকটা দিনেরই তো ব্যাপার। এখন থেকে রিক্সা চালাবো, রাতে শুধু হোস্টেলে থাকবো। এই বলে মিন্টু তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসলো একটা হোস্টেলে। 1 সপ্তাহের জন্য ভাড়া নিয়ে নিল। পরের দিন থেকে মিন্টু ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে বের হয়ে পড়ে। সারাদিন রিক্সা চালানোর পর সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এভাবে চলে যায় 1 সপ্তাহ। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। মিন্টু খবরে শুনতে পেল 2 দিন পর তাদের রেজাল্ট জানাবে। মিন্টু রেজাল্টের জন্য অপেক্ষা করতে লাগলো। 2 দিন পর রেজাল্ট দিতেই মিন্টু সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পর মিন্টু খুবই খুশি। 2 দিন রিক্সা চালায় নাই। 3 দিন পর রিক্সা নিয়ে বের হলো। রাত প্রায় 1টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মিন্টুর মনে মনে বলতে লাগলো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মহাজন কি না কি বলে। যাই তাড়াতাড়ি রিক্সাটা জমা দিয়ে এরপর হোটেলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই। মিন্টু এই বলে রিক্সা নিয়ে চলে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কার যেন চিৎকার শুনতে পেল। পেছনে ফিরতেই দেখতে পেল কয়েকটা গুন্ডা একটা ভদ্রলোককে গুলি করে ওইখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। মিন্টু তাড়াতাড়ি রিক্সাটা ঘুরিয়ে নিয়ে লোকটার কাছে চলে আসলো। লোকটাকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের করে তার রিক্সায় উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো হাসপাতালে। নার্সদের ডেকে এনে তাড়াতাড়ি করে লোকটাকে নিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারে। লোকটাকে দেখে ডাক্তার বলতে লাগলো, এই লোকটাকে কে নিয়ে এসেছে? ডাক্তার, আমি নিয়ে এসেছি ওনাকে, তাড়াতাড়ি অপারেশন করান, ওনার বুকে হয়তো গুলি লেগেছে, গুন্ডারা গুলি করেছে। আপনি এইখান থেকে কোথাও যাবেন না, এখানে থাকেন। নার্স, তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে আসো। নার্স অপারেশন থিয়েটারে চলে আসতেই অপারেশন শুরু হয়ে গেল। এইদিকে মিন্টু রিক্সাটা এক সাইডে তালা দিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারের সামনে। বেশ কিছুক্ষণ পর অপারেশন শেষ হতেই ডাক্তার বাইরে এসে মিন্টুকে বলতে লাগলো, তুমি যাকে এইখানে নিয়ে এসেছো, তুমি জানো এই লোকটা কে? ডাক্তার, আমি এসব জেনে কি করব? আমার ওসিলায় আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই লাখ লাখ শুকরিয়া। উনি হচ্ছে কোটিপতি, বিলিয়নের মধ্যে 1 নম্বরে আছে। ওনার পিছনে অনেক শত্রু পড়ে আছে। যাক, তোমার ওসিলায় উনি এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে। ওনার পরিবারকে খবর দিতে হবে, আমি ওনার পরিবারকে খবর দিতেছি। তুমি কোথাও যাবে না এখান থেকে। মিন্টু ওইখানে বসে রইল। বেশ কিছুক্ষণ পর ওই লোকটার পরিবার থেকে সবাই চলে আসলো হাসপাতালের ভিতরে। ডাক্তারদের সাথে কথা বলে সবাই কেবিনের ভিতরে চলে গেল। বাইরে প্রায় 1 থেকে 150 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। এইসব দেখে মিন্টু মনে মনে বলতে লাগলো, লোকটার পরিবার থেকে তো সবাই চলে এসেছে, এখন তাহলে আমি চলে যাই এখান থেকে। আমি এখানে থেকে আর কি করব? এই বলে মিন্টু চলে যেতে যাবে, এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই ছেলে দাঁড়াও এখানে। মিন্টু দাঁড়িয়ে যেতেই মেয়েটা এসে মিন্টুর হাতে 1 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও, আমার আব্বুকে বাঁচানোর জন্য তোমাকে এই 1 লক্ষ টাকা পুরস্কার দিলাম। যদি তোমার আরও কিছু লাগে তাহলে এই নাও এই কার্ড, এই ফোন দিবে, ফোন দিয়ে বললেই তোমাকে সব কিছু পাঠিয়ে দিবে। ম্যাডাম, আল্লাহ আমার উসিলায় আপনার আব্বুকে বাঁচিয়ে দিয়েছে, আর সবাইকে সব সময় টাকা দিয়ে কেনা যায় না। আমি আপনার আব্বুকে বাঁচিয়েছি, তাই বলে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিতেছেন, আমি এটা নিতে পারবো না। এই টাকাটা আপনি রেখে দেন, আর আপনি আপনার নিজের মনকে বলেন যে এই টাকাটা আমি আপনাকে দিয়েছি। এই বলে মিন্টু ওইখান থেকে চলে গেল তার রিক্সাটা নিয়ে গ্যারেজে। মিন্টুকে এত রাতে দেখে মহাজন বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, আজকে এত রাত হলো কেন? আর রিক্সায় রক্ত কিসের? আঙ্কেল, আজকে একজন লোককে গুন্ডারা গুলি করে চলে গিয়েছিল, পরে আমি ওই লোকটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার আমাকে বলেছে যে ওই লোকটা নাকি কোটিপতি, বিলিয়ন,
পরে ওনার বাসায় জানানোর পর সবাই চলে আসে। আমি যখন চলে আসতে যাব তখন তার মেয়ে সম্ভবত হবে, উনি আমাকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমার মন মানসিকতা এতটা নিচু নয় যে আমি একজনকে বাঁচানোর কারণে 1 লক্ষ টাকা নিব। একদম ভালো কাজ করছো। ওরা মনে করে টাকা হলে সবাইকে কিনে নেওয়া যায়, কিন্তু সবাইকে কিনে নেওয়া যায় না, এটা তুমি বুঝিয়ে দিয়েছো। আচ্ছা, তুমি এখন আর বাড়িতে যাইও না, তুমি ওইখানেই ঘুমিয়ে পড়ো। ওই পাশে একটা রুম আছে, পাখাও আছে, ওইখানে গিয়ে পাটা ছেড়ে ঘুমিয়ে থাকো। মহাজন এখান থেকে চলে গেল বাসায়। এদিকে মিন্টু ভেতরে এসে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে সকাল 10টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। কালকে রাতে যাকে বাঁচিয়েছে মিন্টু ওই লোকটা ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ডাক্তার সাহেব, আমাকে এই হাসপাতালে কে নিয়ে এসেছিল আপনি একটু বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। আপনাকে একটা রিক্সাওয়ালা ছেলে নিয়ে এসেছিল। একটা মেয়ে ছেলেটাকে 1 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু ছেলেটা টাকাটা নেয় নাই। আপনার মেয়েকে কি জানে বলে পরে ওইখান থেকে চলে গেছে। আপনাদের হাসপাতালে তো সিসি ক্যামেরা আছে, আপনি ছেলেটার একটা ছবি আমাকে দেন, আমি ছেলেটার সাথে কথা বলবো। যে আমাকে বাঁচিয়েছে তাকে তো আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না। আব্বু তাকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আমি তাকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে 1 লক্ষ টাকা নেয় নাই। উল্টো আমাকে আরও কিছু কথা শুনিয়ে গেছে। আমাকে বলেছে যে সে গরিব হতে পারে, কিন্তু তাকে টাকা দিয়ে কখনোই কেনা যাবে না। সে তোমাকে বাঁচিয়েছে, এটার জন্য আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে নেয় নাই। সে নিবে কেন? অন্যায়টা তো করছিস তুই। সে গরিব হতে পারে ঠিকই, তো বলেছে সে লোভী নয়। ডাক্তার সাহেব, আপনাকে যে কথাটা বলেছি সেটা করেন। আমাকে কিছুক্ষণের মধ্যে ছবিটা দেন, বাকিটা আমি দেখতেছি। ডাক্তার চলে গেল সিসিটিভি কন্ট্রোল রুমে। গিয়ে গতকালকে রাতে সে ভিডিওটা প্লে করে মিন্টুর একটা পিক ছবি তুলে নিয়ে চলে আসলো আবারও খলিল সাহেবের কেবিনে। খলিল সাহেবকে ছবিটা দিয়ে চলে গেল ডাক্তার তার কেবিনে। এদিকে খলিল সাহেব তার বডিগার্ডের উদ্দেশ্য করে বলতে লাগলো, বডিগার্ড, তোমাদের সবার ফোনে একটা ছেলের ছবি পাঠিয়েছি। ছেলেটা রিক্সা চালক, তাকে যেখান থেকে পারো ওইখান থেকে নিয়ে আসো। তোমাদেরকে আজকে সারাদিনের মতো সময় দিলাম। ঠিক আছে স্যার, আমরা যাইতেছি। আজকের ভিতরে ছেলেটাকে নিয়ে আসবো। এই বলে বডিগার্ড চলে গেল। চলুন মিন্টুদের বাড়ি থেকে ঘুরে আসি, তাদের বাড়িতে কি অবস্থা দেখে আসি। এদিকে মিন্টুর মা রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মিন্টুর আব্বু এসে বলতে লাগলো, ওগো মিন্টুর মা, শুনছ কি হয়েছে? কিছু যদি না বলো তাহলে বুঝবো কি করে কি হয়েছে। তাড়াতাড়ি বলো কি হয়েছে। আদালত থেকে নোটিশ এসেছে, এই দেখো, তুমি নিজেই পড়ো। আমি আর কি পড়বো? আমার ছেলেকে তো বাড়ি থেকে বের করে দিয়েছ, এখন আমরা কোথায় যাব? মিন্টুর আম্মু পুরো লেখাটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো, এখন কি হবে মিন্টুর আব্বু? এখন আমরা কোথায় যাব? আর আমাদের কাছে তো দলিলপত্র সব কিছু আছে, যেখানে মিন্টু স্বাক্ষর করে দিয়েছে। ওরা দেখালেই তো হয়ে যাবে। হবে না গো, হবে না। আমি জিজ্ঞেস করে এসেছিলাম, বলেছি তো ছেলে কোথায় চলে গেছে, আমাদের নামে জায়গা সম্পত্তি লিখে দিয়ে। ওকে তো আমরা খুঁজে পাইতেছি না। ওখান থেকে বলেছে যে তাকে খুঁজে বের করার জন্য। তাকে খুঁজে বের না করলে আমাদেরকে বাড়ি ছাড়া হতে হবে। এখন আমরা মিন্টুকে কোথায় খুঁজব? সে কোন জায়গায় আছে তা বুঝবো কি করে? পুলিশের সহায়তা নিলে তো তারা নানান প্রশ্ন করবে, বলবে যে এতদিন হয়ে গেছে খোঁজ করি নাই, হঠাৎ করে খোঁজ করছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমিও তো এটা ভাবতেছি। এখন কি করব? এখন যদি পুলিশের কাছে যাই, নিশ্চয়ই পুলিশ আমাদেরকে ধরে ফেলবে, ধরে জেলের ভিতর ভরে দেবে। আমি দেখি কারোর সাথে যোগাযোগ করে, যদি মিন্টুর যদি কোনো খোঁজ পাওয়া যায় তাহলে মিন্টুকে নিয়ে আসবো আবার বাসায়। আচ্ছা, আগে খোঁজ খবর করে দেখো সে কোথায় আছে, তাকে খুঁজে বের করতে হবে। মিন্টুর আব্বু দৌড়ে চলে গেল মাসুমার কাছে। মাসুমাকে উদ্দেশ্য করে মিন্টুর আব্বু বলতে লাগলো, মাসুমা, তোমার সাথে কি মিন্টুর কোনো যোগাযোগ আছে?
থাকলে একটু মিন্টুকে বলো বাড়িতে চলে আসার জন্য। তার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে কি করে? সেই প্রায় 1 বছর আগে যে এই বাড়ি থেকে চলে গেছে, 1 বছর আগে তার সাথে আমার কথা হয়েছিল, এর মধ্যে আর কোনো কথা হয় নাই। আর সে কোথায় গেছে, কি করতেছে, মরে গেছে নাকি বেঁচে আছে, আমি এসব কিছুই জানি না। আপনারা নিজেরাই তো স্বার্থের জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এখন আবার তাকে আনতেছেন কেন? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আমি তো কোনো কিছু করি নাই, যা করেছে মিন্টুর মা করেছে। আমি তো সবসময় চাইতাম আমার ছেলেটা পড়ালেখা করে সে তার নিজের স্বপ্ন পূর্ণ করুক, কিন্তু আমি পারলাম না আমার ছেলেকে আমার বাড়িতে রাখতে। হ্যাঁ, আপনি পারেন নাই, আপনি একজন ব্যর্থ বাবা। তাহলে এখন কেন তাকে খুঁজে বের করার জন্য এত আকুল হয়ে পড়েছেন? কারণটা কি বলেন তো? আদালত থেকে নোটিশ এসেছে যে আমরা আমাদের ছেলেকে জোর করে কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিয়েছি, এমন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাই আমাদেরকে নোটিশ পাঠিয়েছে আগামী 10 দিনের ভিতর মিন্টুকে আনার জন্য। এখন আমরা এই 10 দিনের ভিতরে মিন্টুকে কোথায় খুঁজবো, আর সে কোথায় গেছে, তাকে পাবো কি করে? বাহ, আমি জানতামই তো আপনাদের স্বার্থ ছাড়া আপনারা কোনো কিছুই করেন না। এটার জন্য তো আপনারা এখন মিন্টুকে খুঁজে বেড়াচ্ছেন। যত পারেন ইচ্ছে খোঁজেন, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে সে নিশ্চয়ই একদিন না একদিন আসবে। এর আগে মনে হয় না সে আপনাদের কাছে আসবে। মিন্টুর আব্বু মাথা নিচু করে মাসুমার কাছ থেকে চলে গেল বাসায়। এদিকে মিন্টু রিক্সা চালাচ্ছে, হঠাৎ কোথা থেকে যেন 4-5টা গাড়ি এসে মিন্টুকে ঘিরে ধরল। এটা দেখে মিন্টুর রিক্সাতে যে যাত্রী ছিল ওই যাত্রী ওইখান থেকে তাড়াতাড়ি নেমে দৌড়ে পালিয়ে গেল। এদিকে মিন্টু কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে এসব। বেশ কয়েক মিনিট পর গাড়ি এসে কয়েকজন লোক নেমে মিন্টুর কাছে আসতে মিন্টু তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনারা কারা আর এইভাবে আমাকে ঘিরে ধরেছেন কেন? আমি তো সাধারণ একজন রিক্সা চালক, আমার কাছে তো কোনো কিছুই পাবেন না। কালকে তুমি যাকে বাঁচিয়েছো উনি তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো আমাদের সাথে, তোমাকে হাসপাতালে যেতে হবে এখন। সরি, আমি হাসপাতালে যেতে পারবো না, কারণ আমাকে ভাড়া মারতে হবে। আমি টাকা দিয়ে রিক্সা চালাই, খেটে খেতে হবে আমাকে। আপনি যান, যদি আমি সময় পাই ওই দিকে গেলে তাহলে দেখা করে আসবো। এসব বললে চলবে না, স্যার যেহেতু বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনাকে নিয়ে যেতেই হবে। চলেন আমার সাথে তাড়াতাড়ি, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আপনারা গাড়ি দিয়ে যান, আমি রিক্সা দিয়ে যাইতেছি, কারণ রিক্সা এখানে রেখে গেলে চুরি হয়ে যেতে পারে, পরে আমাকে জরিমানা দিতে হবে অনেক টাকা। মিন্টু রিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসলো হাসপাতালের সামনে। রিক্সাটা এক সাইডে রেখে তালা দিয়ে ওপরে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো 7 তলায়। খলিল সাহেবের কেবিনের সামনে দাঁড়াতেই ডাক্তার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু তুমি ভিতরে যাও, খলিল সাহেব তোমাকে ডাকতে আছে। মিন্টু ভিতরে গিয়ে খলিল সাহেবকে সালাম দিতেই খলিল সাহেব সালামের উত্তর নিয়ে বলতে লাগলো, বসো এখানে। তুমি ফারিয়া, তুই একটু বাইরে যা, ওর সাথে আমার জরুরি কথা আছে। ফরিদা বাইরে গিয়ে বসে পড়তেই খলিল সাহেব মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি না তুমি কে, তুমি আমার জীবন দিয়েছ নতুন করে, এবার আল্লাহ হয়তো তোমাকে পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য, তাই আমি বেঁচে ফিরেছি। আমি শুনেছি তুমি নাকি রিক্সা চালাও। হ্যাঁ, আমি রিক্সা চালাই, আর জরুরি কিছু কথা থাকলে বলতে পারেন, তাই না হলে আমি এখন চলে যাব, আমাকে রিক্সা চালাতে হবে। তুমি আর কখনো রিক্সা চালাবে না, তুমি এখন থেকে ভিআইপি ভাবে চলাচল করবে। আমি আমার একটা অফিসের অর্ধেক তোমার নামে লিখে দিলাম, তুমি ওই অফিসে চাকরি করে নিজের সকল কিছু তৈরি করো। সরি, আমি অন্যের জিনিসে ভাগ নিতে চাই না, আর আমি গরিব হতে পারি কিন্তু এতটাও লোভী না। আপনি চাইলে আমাকে জাস্ট একটা কাজ দিতে পারেন, আমি যাতে কাজটা করতে পারি। আমি তো এটাই বলতেছি, তুমি আমার অর্ধেক অফিস তুমি এখন আপাতত চালাও, যখন তুমি ইনকাম করতে পারবে ভালো টাকা, তখন তুমি নিজের টাকা দিয়ে নিজের সব কিছু করে নিবে।
আমি তো একবারও বলি নাই আমার পুরো অফিসটা তোমার নামে একেবারে লিখে দিব, জাস্ট অর্ধেক দিয়েছি তুমি চালানোর জন্য। আমার মতো সামান্য একজন গরিব ছেলেকে এতটা সাহায্য করতে চান, মানতে পারতেছি না। যেখানে নিজের বাপ মা সামান্য কিছু জায়গা সম্পত্তির কারণে আমাকে দূরে রেখে দিয়েছে, সেখানে আপনি আমাকে এইসব দিতে চান? থাক, আমার এসবের কোনো দরকার নেই। আমি রিক্সা চালক আর রিক্সা চালকের মতোই থাকি। এই বলে মিন্টু এখান থেকে উঠে চলে যেতে যাবে, এমন সময় খলিল সাহেব মিন্টুর হাত টেনে ধরে বলতে লাগলো, আমি জানি না আল্লাহ তোমাকে কি দিয়ে তৈরি করেছে, তবে আমি চাই তোমাকে পরিবর্তন করার জন্য। তুমি প্লিজ আমার এই অনুরোধ রাখো, ভিআইপি ভাবে চলতে হবে না। তুমি জাস্ট আমার অফিসের অর্ধেকের কাজ করো। যখন তোমার হাতে টাকা থাকবে তখন তুমি নিজে সব কিছু করে নিও। খলিল সাহেবের অনেক রিকোয়েস্ট করার পর মিন্টু রাজি হলো কাজটা করার জন্য। সারাদিন খলিল সাহেবের সাথে থাকার পর মিন্টু সন্ধ্যায় রিক্সা জমা দিয়ে মহাজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মহাজন, কালকে থেকে আমি রিক্সাটা অন্য একজনকে দিয়ে দিয়েন চালানোর জন্য। আমি একটা ভালো কাজ পেয়েছি, ওই কাজটা করব এখন থেকে। যাক, শুনে অনেক খুশি হলাম। তুমি ভালো একটা চাকরি পেয়েছো, এটাই অনেক। আচ্ছা, কাল থেকে আমি তোমার রিক্সাটা অন্য একজনকে দিয়ে দেবো নি। এখন তাহলে তুমি কি বাসায় চলে যাবে? হ্যাঁ, আমি এখন বাসায় চলে যাব। ভালো থাকবেন। এই বলে মিন্টু মহাজনের কাছ থেকে চলে আসলো হোস্টেলে। তার সকল কিছু গুছিয়ে নিয়ে চলে আসলো হাসপাতালে। 2 দিন হাসপাতালে থাকার পর খলিল সাহেব মিন্টুকে নিয়ে চলে আসলো তার বাসায়। ফারিয়ার আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল মিন্টুকে। মিন্টুকে একটা রুম দেখিয়ে দিতেই মিন্টু ওই রুমে চলে গেল। এদিকে ফারিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে এসেছো, এখন যদি ছেলেটা আমাদের বাসা থেকে কিছু চুরি করে নিয়ে যায় তখন কি বলবে তাকে? আমার অর্থ সম্পত্তি যা আছে সব চুরি করে নিয়ে যাক, তাতে তোর কি? তুই এত অহংকার দেখাস কেন? তোর কি কম আছে নাকি? তোর নামে তো সব কিছু লিখিয়ে দিয়েছি, তাহলে তুই তবুও এমন করিস কেন মানুষের সাথে? খলিল সাহেবের কথা শুনে ফারিয়া চুপ হয়ে গেল, কিছুই বলল না। রাতে খাবার টেবিলে সবাই বসে আছে, এমন সময় মিন্টু খলিল সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাকে তো নিয়ে এসেছেন, আর আমি তো আপনার অফিসের কোনো কাজকর্মই পারি না, তাহলে আমি কাজ করব কিভাবে? তুমি আর 2 থেকে 3 দিন এই বাসায় থাকো, আমি আর একটু সুস্থ হই, এরপর তোমাকে নিয়ে যাবো অফিসে, তখন সব কিছু বুঝিয়ে দিব তোমাকে। মিন্টু আর কিছু বলল না, মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল রুমে। এদিকে ফারিয়া তার রুমে এসে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার বান্ধবী পড়শি কল দিল। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে পড়শি বলতে লাগলো, কি রে ফারিয়া, তোর আব্বু নাকি একটা গরিব ছেলেকে তোদের বাসায় উঠিয়েছে, ছেলেটা নাকি তোর আব্বুকে বাঁচিয়েছে। হ্যাঁ, আব্বু ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে এসেছে, আর আমাদের অফিসের অর্ধেকটা তাকে দিয়েছে কাজ করার জন্য। তুই তো আব্বু স্বভাব জানিস, ছোট লোক দেখলেই তাদেরকে বাসায় নিয়ে এসে সব কিছু দিয়ে দেয়। এই ছেলেটা যদি আমাদের বাসা থেকে কিছু চুরি করে নিয়ে যায় তখন এই ছেলেটার অ্যাটাক ও মার্ডার করে ছাড়বো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুই কি করতে পারবি এটা আমি জানি। তোর আব্বু যেহেতু ছেলেটাকে নিয়ে এসেছে, সে তুই নিশ্চিন্তে থাকতে পারিস। ছেলেটা ভালোই হবে, কয়েকটা দিন দেখ, এরপর বুঝতেই পারবি তুই। হয়েছে, ছেলেটার হয়ে আর তোকে সাফাই গাইতে হবে না, এখন ফোন রাখ, আর কালকে আমার সাথে দেখা কর, কালকে একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, কালকে দেখা করবো নে বিকেলের দিকে। আমারও দিনের বেলা একটা কাজ আছে, কাজটা শেষ করতে করতে বিকেল হয়ে যাবে। ফারিয়া কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। এইদিকে খলিল সাহেব ফারিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়ার মা, ছেলেটাকে একটু ভালো মন্দ খাওয়াবে, ছেলেটার এই দুনিয়াতে কেউ নেই, সে নাকি রিক্সা চালিয়ে এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেইভাবেই হবে, তবে ছেলেটা ভালো নাকি খারাপ একটু দেখে শুনে বাড়িতে নিয়ে আসার দরকার ছিল না তোমার? তুমি খুব ভালো করে জানো আমি যাকে বাড়িতে নিয়ে আসি তাকে আমি খুব ভালো করে বুঝে শুনে নিয়ে আসি, সো তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না, ছেলেটা খুবই ভালো হবে। হ্যাঁ, ভালো হলে ভালো। চলো এখন ঘুমাতে গিয়ে, ডাক্তার বলেছে এখন তোমাকে ভালোভাবে রেস্ট করতে হবে, ভালোভাবে রেস্ট না করলে পরে আবার বেশি অসুস্থ হয়ে যাবে।
খলিল সাহেব এবং তার স্ত্রী চলে আসলো রুমে। সবাই ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মিন্টু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। আকাশের দিকে তাকিয়ে মিন্টু বলতে লাগলো, হে আল্লাহ, এবার মনে হয় আমার স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন। আমি সবসময় আপনার উপরে ভরসা রাখতাম। আপনি যেটা ভালো মনে করেন সেটাই সবসময় করেন। এইসব বলতে বলতে মিন্টুর চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার পর মিন্টু চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 10টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে রুমে। এমন সময় ফারিয়ার আম্মু এসে মিন্টুকে চা দিয়ে বলতে লাগলো, চাটা খেয়ে নাও, আমি রান্না বসিয়ে দিয়েছি। 10টার মধ্যে খাবার রেডি হয়ে যাবে, তখন আমি তোমাকে ডাক দেব। আর তোমার ফোন নেই নাকি? না, আমার ফোন নেই। আমি কখনো ফোন ইউজ করি নাই, আর কিভাবে ইউজ করে তাও জানি না। আচ্ছা, তুমি চা খাও, আমি তোমার জন্য ফোন নিয়ে আসতেছি। এই বলে ফারিয়ার আম্মু চলে গেল তার রুমে। ওরা 2টা ফোন থেকে একটা ফোন নিয়ে মিন্টুকে দিয়ে বলতে লাগলো, এই নাও ফোন। যেহেতু তুমি লেখাপড়া করো, সো আশা করি বুঝতে পারবে। তুমি চালাতে থাকো। যদি কিছু না পারো তাহলে আমি নিচে আছি, আর তোমার স্যার ওনার রুমে আছে। ওনাকে বললেই উনি শিখিয়ে দেবে। ঠিক আছে, আমি যদি না বুঝি তাহলে আপনার কাছে নিয়ে যাব না, আপনি বুঝিয়ে দিয়েন। ফারিয়ার আম্মু চলে গেল নিচে খাবার রান্না করতে লাগলো। এদিকে ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলের উপর থেকে চাটা নিয়ে খেয়ে চলে আসলো নিচে। এসে তাকে তার আম্মু রান্না করছে। তার আম্মুকে উদ্দেশ্য করে ফারিয়া বলতে লাগলো, আম্মু, ছেলেটা কি চলে গেছে নাকি? তাকে যে দেখতেছি না। না, ছেলেটা চলে যায় নাই। ছেলেটা তার রুমেই আছে। আমার আগেই একটা ফোন ছিল না, ওই ফোনটা দিয়েছি তাকে চালানোর জন্য। বাহ বাহ, তোমরা তো দেখি আস্তে আস্তে ওই ছেলেটাকে সব কিছু দিয়ে দিতেছ। কিছুদিন পর তো দেখবো তোমরা এই বাড়িটাও তার নামে লিখে দিবে। লিখে দিলে তো সমস্যা কি? তোকে তো তোর আব্বু সবকিছু দিয়েই দিয়েছে। একটা অফিস দিয়েছে, উত্তরায় একটা ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে একটা। আরো কিছু চাস নাকি? চাইলে তোর আব্বুকে বলতে পারিস, দিয়ে দিবে। ফারিয়ার আম্মুর মুখে এমন কথা শুনে ফারিয়া মুখ বাঁকিয়ে ওইখান থেকে গাড়ির চাবিটা নিয়ে চলে আসলো বাইরে। ড্রাইভ করে কলেজে চলে আসলো। এদিকে খলিল সাহেব তার রুমে বসে ম্যানেজারের সাথে কথা বলছে। খলিল সাহেব ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার, আমাদের অফিসে কয়টা মেশিন আছে একটু আমাদেরকে জানান তো। স্যার, আপনাদের অফিসে মোট 240টা মেশিন। আমি এখানে যে অফিসে আছি এই অফিসে বাকি অফিস আরও অনেকগুলোই আছে। 400টা বা 500টার বেশি আছে। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি যে অফিসে আছেন ওই অফিসের 120টা মেশিন আপনি একটা ছেলেকে দিবেন। আমি একটা ছেলেকে পাঠাচ্ছি তাকে, এবং সব কিছু বুঝিয়ে দিবেন। 120টা থেকে যা ইনকাম হবে সব তাকে টাকা দিবেন। মানে বুঝলাম না স্যার, আপনি অন্য এক ছেলেকে দিবেন মানে? আমরা জানতাম তো আপনারা শুধু একটাই মেয়ে আছে, তাহলে আপনি এই বলছেন কেন? যে আমার জীবন বাঁচিয়েছে। এতিম ছেলেকে যদি আমি কিছু না দেই তাহলে কিভাবে হবে? তাকে তো আমি উপরে উঠাবো, আমার চাইতেও দ্বিগুণ বিলিনিয়ার বানাবো। ঠিক আছে স্যার, আপনি যেহেতু ধরেই নিয়েছেন যে তাকে বিলিয়নিয়ার বানাবেন, আমি আর কি বলবো। আপনি ছেলেটাকে আজকে নিয়ে আসবেন নাকি আরও 2-3 দিন দেরি হবে? আমি ছেলেটাকে পাঠিয়ে দিতেছি, আপনি ছেলেটাকে সকল কাজ বুঝিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আপনি পাঠিয়ে দেন, আমি তাকে সকল কাজ বুঝিয়ে দেব। খলিল সাহেব ফোনটা কেটে দিয়ে মিন্টুর রুমে এসে মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিয়ে বলে দিল। মিন্টু বাইরে আসতেই ড্রাইভার মিন্টুকে নিয়ে চলে আসলো অফিসে। ভেতরে প্রবেশ করতেই ম্যানেজার এসে মিন্টুকে নিয়ে গেল। দীর্ঘ 2 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখালো, সাথে কাজ বুঝিয়ে দিল। এদিকে মিন্টু সকল কাজ বুঝে নেওয়ার পর ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমাকে যে 120টা মেশিন দেওয়া হয়েছে, এই 120টা মেশিন থেকে মাস শেষে কত টাকা আসতে পারে আনুমানিক? মাস শেষে অনুমানিক আপনারা ঢাকা আসতে পারবেন প্রায়
200 কোটি থেকে 300 কোটি টাকা উপরে, কারণ প্রত্যেকটা মেশিন চায়না থেকে নতুন আমদানি করা হয়েছে। মাত্র 3 মাস হয়েছে রানিং আছে এই মেশিনগুলো। এখন দেখছেন না কত স্পিড চলাচল করছে মেশিনগুলো। ম্যানেজারের কথা শুনে মিন্টু অবাক হয়ে তাকিয়ে রইল ম্যানেজারের দিকে। বিকাল অবধি কাজ শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। ফারিয়ার আম্মু মিন্টুকে দেখে বলতে লাগলো, মিন্টু, আজকে অফিসে প্রথম দিন, কেমন লাগলো তোমার? সব কাজ বুঝে নিয়েছো তো? হ্যাঁ, সব কাজ বুঝে নিয়েছি। এত সহজ কাজ আবার বুঝবো না? হ্যাঁ, এটা সহজ কাজই। এখন তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। দুপুরে তো মনে হয় কিছু খাওয়া হয় নাই, আর খাইলেও এখন খাইতে হবে। মিন্টু চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিজে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসে খলিল সাহেবের সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 6টি মাস। মিন্টু দিন রাত খাটাখাটি করে তার 120টি মেশিন থেকে প্রায় কয়েকশো কোটি টাকা ইনকাম করে ফেলল। এটা দেখে খলিল সাহেব বলতে লাগলো, মিন্টু, তুমি এই 6 মাস দিন রাতে পরিশ্রম করে কাজ করেছো। তুমি চাইলে এখন নতুন একটা অফিস তৈরি করতে পারো, যেহেতু তোমার কাজের দক্ষতা অনেক হয়েছে এবং তোমার কাছ থেকে বাইরের বেশি ভালো প্রোডাক্ট কিনে নিয়ে যাইতেছে। সো তুমি নতুন একটা অফিস খুলো। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। গতকালকে একটা জমি দেখে এসেছি। ওই জমিতে প্রায় 500 থেকে 700 মেশিন বসানো যাবে। আমি চাইতেছি ওই জমিটা কিনে এরপর ওই জমিতে মেশিন এনে কাজ করার জন্য। হ্যাঁ, তাহলে কাজ শুরু করে দাও। আমার পরিচিত লোক আছে, আমি তাদেরকে বলে দিতেছি, তারা কাজ শুরু করে দিবে। 2 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলবে তারা। খলিল সাহেব তার পরিচিত লোকদেরকে ফোন দিয়ে বলে দেওয়ার পর সবাই কাজে লেগে পড়ল। এদিকে খলিল সাহেব এই 6 মাসে মিন্টুকে খুব ভালো করেই চিনে ফেলেছে। মিন্টু খুবই ভালো ছেলে। অন্যদিকে মিন্টুর আম্মু আব্বু এবং মিন্টুর ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আদালত থেকে রায় এসেছিল, এটার জন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং দলিলপত্র মাসুমার আব্বুর কাছে দিয়ে এসেছে। মিন্টু আরও 2 মাস পরিশ্রম করার পর তার অফিস তৈরি হয়ে যাওয়াতে খলিল সাহেবকে বলতে লাগলো, স্যার, এখন আমার অফিস তো তৈরি হয়ে গেছে। এখন আমি চায়না থেকে 700 মেশিন অর্ডার দিয়ে দেন, যাতে তাড়াতাড়ি তারা নিয়ে আসে। আর আমি এদিকে বাকি কাজগুলো রেডি করে ফেলে, যাতে এই মেশিনগুলো আসার পরেই সেট করার পরে কাজে লাগিয়ে দিতে পারি। তুমি বলার আগে আমি অর্ডার দিয়ে ফেলেছি। আরও 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছি। অলরেডি হয়তো চট্টগ্রামে চলে এসেছে মেশিন। ওখান থেকে গাড়ি করে আসা শুরু করবে। তবে তুমি 700 মেশিনের জন্য লোক রেডি করে ফেলেছো তো? হ্যাঁ, কয়েকজন লোক সিভি জমা দিয়ে গেছে। সো মেশিনগুলো বসানোর পর আমি তাদেরকে ফোন দিয়ে বলে দিব যে কাজে আসার জন্য। ঠিক আছে, এখন যেহেতু ফিরে আছো তাহলে ছবিগুলো দেখে ফেলো, দেখো তাদেরকে জানিয়ে দাও। মিন্টু চলে আসলো তার রুমে। সিভিগুলো নিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা সিভির দিকে চোখ পড়লো মিন্টুর। ভালোভাবে তাকিয়ে দেখে তার আব্বুর একটা সিভি। এটা দেখে মিন্টু মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আব্বু কি ঢাকা এসেছেন নাকি? আর উনি চাকরি করতেছেন কেন? গ্রামে তো আমাদের সব কিছুই আছে, ওইখানে তো উনি কাজ করে, তাহলে হঠাৎ ঢাকায় ফোন দিয়ে দেখি একবার। সিভিতে কল দিতেই তার আব্বু ফোনটা রিসিভ করলো। এদিকে মিন্টু তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার নাম কি শরীফ চৌধুরী? আপনার বাড়ি কি আনন্দপুর গ্রাম? হ্যাঁ, আমার নাম শরীফ চৌধুরী, আমার গ্রাম আনন্দপুর। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কোথা থেকে ফোন দিয়েছেন? আমি মিন্টু গ্রুপ অফ কোম্পানি থেকে ফোন দিয়েছি। গত পরশুদিন সিভি জমা দিয়ে গিয়েছিলেন। 2 দিন থেকে 3 দিনের মধ্যেই মেশিন চলে আসলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার, আপনাদের অফিসে মেশিন চলে আসলে আমাকে ফোন দিবেন। এখন আমার একটা কাজ ভীষণ প্রয়োজন। বাসায় বউ বাচ্চা না খেয়ে আছে গত 3 দিন ধরে। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমাকে লোকেশনটা বলেন। আমি এখন উত্তরাখণ্ড ময়নাটেক আছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে একজন ডেলিভারি ম্যান যাবে। উনি যা যা দিবে
তাই রেখে দিবেন। এই বলে মিন্টু ফোনটা রেখে দিয়ে চলে আসলো নিচে। খলিল সাহেবকে বলে বাইরে এসে খাবার এবং একটা বড় পলিথিনের ভেতরে 50,000 টাকা দিয়ে খাবারের ভেতরে ঢুকিয়ে দিল। মিন্টু বেশ কিছুক্ষণ পর চলে আসলো উত্তরা খান ময়নার টেক। এসে ফোন দিল তার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর মিন্টুর আব্বু চলে আসলো মিন্টুর গাড়ির সামনে। এদিকে মিন্টু গাড়ি থেকে নেমে মুখে একটা মাস্ক পরে পেছন থেকে খাবারগুলো নিয়ে চলে আসলো তার আব্বুর সামনে আর বলতে লাগলো, এই নেন, এখানে একজন কি জানি দিয়ে গেছে, বলেছে যে এইগুলো আপনাকে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আমাকে এসব কে দিয়ে গেল? মনে তো হচ্ছে খাবার আছে এটার ভিতরে। আর আপনার গলার স্বর কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনার মাস্কটা একটু খুলবেন, আপনার মুখটা একটু দেখব। মিন্টু তার মুখের মাস্ক খুলে ফেলতেই তার আব্বুর হাত থেকে খাবারের প্যাকেট পড়ে গেল নিচে। মিন্টুর আব্বু মিন্টুকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবা তুই এতদিন কোথায় ছিলি? তোকে আমরা কত খোঁজাখুঁজি করেছি, তোকে আমরা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। হ্যাঁ, সব কিছু বুঝলাম, কিন্তু তোমরা গ্রাম থেকে এখানে কবে এসেছো? আর গ্রামে কি হয়েছে? গ্রামে জায়গা জমি সব কিছুই তো ছিল। সব কিছু আদালত নিয়ে গিয়েছি আমরা, নাকি সব কিছু তোর থেকে জোর করে কেড়ে নিয়েছি এটা বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে তোর নামে দলিলপত্র মাসুমার আব্বুর কাছে দিয়ে এসেছে। তুই যদি ওখানে যাস তাহলে ওরা দলিলপত্র দিবে, না ছাড়া দিবে না। আর তোরা তো পরিবর্তন হলো কি করে? গাড়িও কিনেছিস মনে হচ্ছে। হ্যাঁ আব্বু, এই গাড়িটা আমার, আর আমার একটা কোম্পানি আছে, 2 দিন পর চালু হবে। আর খাবার যেহেতু নষ্ট হয়ে গেছে নিচে পড়ে, চলো তোমাকে খাবার কিনে দিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর ভিতরে দেখো, পলিথিনের ভিতরে 50,000 টাকা আছে। মিন্টু তার আব্বুকে খাবার কিনে দিয়ে সাথে টাকা দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। দেখতে দেখতে এভাবেই কেটে গেল আরও 6টি মাস। মিন্টু তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো গ্রামে। সব কিছু আবার আগের মতন হয়ে গেল। এখন মিন্টু বাংলাদেশের সবচাইতে বেশি টাকা ইনকাম করতে পারে। প্রতি মাসে সবাই তাকে বিলিয়নিয়ার বলে। রাতে সবাই একসাথে বসে আছে, এমন সময় খলিল সাহেব বলতে লাগলো, মিন্টু তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা রাখবে তুমি? হ্যাঁ স্যার বলেন, আপনি আমাকে এত বড় করে দিয়েছেন আর আমি আপনার একটা কথা রাখতে পারবো না? অবশ্যই রাখতে পারবো, বলেন আপনি। আমার মেয়ে ফারিয়াকে বিয়ে করবে তুমি? আপনার মেয়ে যদি রাজি থাকে তাহলে অবশ্যই বিয়ে করব। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন বিয়েতে রাজি আছে কি না। কিরে ফারিয়া, তুই কি বিয়েতে রাজি আছিস? মিন্টুকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? না আপু, আপত্তি নেই। তাহলে আজকে রাতেই বিয়ে হয়ে যাক। সবাই রাজি থাকাতে আজকে রাতেই বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু ফারিয়াকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরলো। বাকিটা আর নাই বললাম, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।